আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন অস্ট্রেলিয়ার সিডনি থেকে লেখক কলামিস্ট জনাব অজয় দাশগুপ্ত। জনাব অজয় দাশগুপ্ত, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মাসুদ ভাই। অজয় দা, আমাদের দর্শকরাও জানেন, আমিও জানি যে আপনি চট্টগ্রামের সন্তান। চট্টগ্রামে আপনার জন্মভূমি। এই চট্টগ্রাম অনেক ঘটনার জন্ম দিয়েছে। আমাদের স্বাধীনতার ঘোষণাও এখানে কালুরঘাট বেতারকেন্দ্র থেকে প্রচারিত হয়েছে, যেটা আমাদের অত্যন্ত আনন্দের ব্যাপার। কিন্তু আবার একই সঙ্গে কিঞ্চিত বিতর্ক এটাকে নিয়ে আমরা দেখেছি গত কয়েক বছরে। এবং এখান থেকে আরো একটা ঘটনা আমরা এই নির্বাচনকে কেন্দ্র করে, নির্বাচনী বিভিন্ন জোটকে কেন্দ্র করে দেখলাম যে 11 দলীয় যে জোট আছে, যার নেতৃত্বে জামাতে ইসলাম আছে, এই জামাতে ইসলামের আমির এই চট্টগ্রামে দাঁড়িয়ে নতুন একটা ইতিহাস আমাদেরকে শোনালেন যে এখান থেকে নাকি ওনার জোটের সঙ্গী এলডিপির যিনি প্রধান অলি আহমেদ সাহেব, তিনি নাকি প্রথম উই রিভোল্ট বলে মানে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তো নিশ্চয়ই আপনাদের এই ধরনের ঘটনা নিয়ে অনেক ধারণা আছে। নতুন ইতিহাস আপনাকে কিভাবে আলোড়িত করছে? আপনাকে ধন্যবাদ। আমি বলি যে কর্নেল ওলি অহেতুক গুরুত্ব পাওয়া একজন মানুষ রাজনীতিতে। অহেতুক বলতে ধরেন তার আছেই কেবল একটা মাত্র সিট যেখান থেকে তিনি নিজে যেতেন। এটার কারণ আছে অনেক কিছু। আপনারা যারা যারা চট্টগ্রামের মানুষ তারা সবাই জানেন উনি কেন জিতেন, কিভাবে যেতেন। এবং এটা ঠিক যে তার জনপ্রিয়তা আছে ওই এলাকায় স্থানীয় মানুষ হিসাবে। কিন্তু খুব কি বেশি দিনের কথা এই কর্নেল ওলি যে আহ, আমরা এখন যাকে ফ্যাসিস্ট বলছি শেখ হাসিনার সাথে দেখা করতে গিয়েছিলেন, গদগদ হয়ে দেখা করেছিলেন এবং বঙ্গবন্ধুর পক্ষে কথা বলেছিলেন, খুব বেশি দিনের কথা নয়। কিন্তু মুশকিল হচ্ছে এই ভদ্রলোক প্রায়শই রবীন্দ্রনাথের গানের মতো অলি বারবার ফিরে যায়, অলি বারবার ফিরে আসে, বুঝছেন? তো এই লোক হচ্ছে কি কারণে যায়, কোথা থেকে আসে। আমি বরং বলি কি জানেন, যে কর্নেল অলি অনেক অলি গলি খুঁজে ফিরে শেষে নিজেকে দিলেন বলি, বুঝছেন? আচ্ছা, একটা জিনিস খুব পরিষ্কার করে আমাদের বুঝতে হবে। আপনি চট্টগ্রামের কথা বললেন, সূর্য সেনের চট্টগ্রাম, মনিরুজ্জামান ইসলামাবাদের চট্টগ্রাম, ব্রিটিশ ভারতে প্রথম স্বাধীন হয়ে যাওয়া একটা জায়গার নাম চট্টগ্রাম, এবং আমাদের মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণা দেওয়া স্থানের নাম চট্টগ্রাম। এই চট্টগ্রামকে কলুষিত করা কিংবা ইতিহাসকে বিকৃত করা এই অধিকার আসলে কারো নেই। কিন্তু আমরা তো একটা কঠিন বাস্তবতার মুখে আছি, যেখানে মুক্তিযুদ্ধই অপসৃত হতে চলেছে, ইতিহাস বলতে কিছু নেই। সেখানে কর্নেল ওলি এরকম কথা বললে বা তার পক্ষ হয়ে জামায়াতের আমির কিংবা অন্যরা বললে অবাক হবার কিছু নেই। কিন্তু আপনার হতাশ হবার এবং দুঃখ পাবার কারণ আছে। কারণটা হচ্ছে এই এই অলি সাহেবই বহুবার জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণা নিয়ে কথা বলেছেন। এমনিতেই আমাদের দেশে আপনার মুনতাসির মামুন বলেছিলেন যে অনিচ্ছুক একটা জাতিকে বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়েছে। আমার মনে হয় অকৃতজ্ঞ শব্দটি ব্যবহার করা উচিত। অকৃতজ্ঞ একটা জাতিকে আমরা আমাদের স্বাধীনতা উপহার দেওয়া হয়েছে, সেই উপহার এখন আমরা পায়ে দলছি। এবং কর্নেল অলির কথায় ফিরে আসি, আপনি দেখুন উনি কিন্তু খাঁটি চট্টগ্রামের ভাষায় শুদ্ধ বলে। আচ্ছা ঠিক আছে, সেটাও না হয় মেনে নিলাম। আরেকটা বিষয় হচ্ছে যে আমি যদি খুব সহজ ভাবে প্রশ্ন করি, বাংলাদেশের রাজনীতি উন্নয়ন এবং আমরা যেটাকে প্রগতির ধারা বলি, সেখানে তার কি আসলে কোনো অবদান আছে? আসলে কি কোনো অবদান আছে গত 50 বছরে? কি তার অবদান? তিনি একবার যোগাযোগ মন্ত্রী হয়েছিলেন, তার এলাকার কিছু যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেছিলেন। এর বাইরে আমি জানি না তার কি অবদান আছে। মুশকিল হচ্ছে আমি যেটা শুনেছি তিনি নাকি এখন পানি পড়াও দেন। তো সে লাইনে গেলেই ভালো হতো। হ্যাঁ, আপনার নাম দাম হইতো, তারপরে ধরেন মুরিদ হইতো অজস্র, সেদিকেই ভালো ছিল। এই যে বলছে উই রিভোল্ট বলে উনি একটা ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণাটা কোথায় দেওয়া হয়েছে? সেই ঘোষণার কে শুনেছে? এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যুদ্ধে গিয়েছে এবং প্রাণ দিয়েছে, নারীরা সম্ভ্রম হারিয়েছে, এটাকে এইভাবে ছেলে খেলার মতো করে করে নিজের মতো করে বলা, এটা তো অপরাধ। এটা আসলেই অপরাধ। আপনার দেখুন, ক্ষমতা আসবে কিন্তু যাবে। দাদা, একটা কথা আমি বলি, এই উই রিভোল্ট এই যে কথাটা, এই কথাটা কিন্তু অলি আহমেদ বলেননি, বলেছেন জি, ডক্টর শফিকুর রহমান।
ডক্টর জি। শফিকুর রহমান ওখানকার দর্শক বলেছেন যে এখান থেকে হয়েছে, আমার কথা হলো অন্য জায়গায়। এটাতে আমরা ভিলেন হিসেবে অলি আহমেদকে দাঁড় করাবো কেন? আমার তো মনে হয় ডক্টর শফিকুর রহমানই এরকম একটা মিথ্যা তথ্যকে ইতিহাস হিসেবে চালিয়ে দেওয়ার মাধ্যমে পুরো মুক্তিযুদ্ধটাকেই খাটো করে দেখানোর চেষ্টা করলেন কিনা। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, আপনার এরপরে কর্নেল ওলি তো কোনো কথা বলছেন না, কিংবা তিনি সেটাকে আপনার ইয়েও করেনি, ডিসরিগার্ডও করেনি, তিনি এটাকে মেনে নিয়েছেন। তার মানে কি তাদের মধ্যে কথা হয়েছে এবং কথার ভিত্তিতে শফিক সাহেব বলেছেন। প্রথমত বলাটাই ঠিক হয়নি। আর Right. এখানে আবার মুশকিল আছে, কয়েকদিন পরে আমরা হয়তো এটাও শুনতে পারবো যে আমার বক্তৃতাটা হ্যাক হয়েছে। ফেসবুক হ্যাক হতে পারলে বক্তৃতাও হ্যাক হইতে পারে। হ্যাঁ, তো হ্যাক হয়েছে এবং আমার মতো একজন লোক এআই দিয়ে বানিয়ে এই কথা বলানো হয়েছে, এরকম বলে শুনলে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু মুশকিল হচ্ছে আপনার সেন্সিটিভ বিষয়গুলো নিয়ে এই ধরনের ঠাট্টা, এই ধরনের জাতির সাথে প্রতারণা। আমি যেটা এই বিষয়ে শেষ কথা বলতে চাই যে আপনি, আমি এটা একজন মুক্তিযোদ্ধার কাছ থেকে শুনেছিলাম, খুব সাধারণ একজন মুক্তিযোদ্ধা চমৎকার একটা কথা বলেছিলেন যে চাইলে কেউ ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, পেশাজীবী হতে পারে, এমনকি রাষ্ট্রপতিও হতে পারে, আমাদের দেশের প্রধানমন্ত্রী হতে পারে, কিন্তু মুক্তিযোদ্ধা আর হতে পারবে না। এই যে মুক্তিযোদ্ধা হবার গৌরব এবং এই যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের স্বীকৃতি, মুক্তিযোদ্ধার স্বীকৃতি এবং যে স্বীকৃতির বলে তিনি করে খাচ্ছেন, রাজনীতি করছেন, সেটাকে এইভাবে ডিসক্লেম করা এবং এইভাবে আপনার অপমান করা, এটা কিন্তু আরেকটা, এটাকে আপনি এখানেই শেষ ভাববেন না। এতদিন একটা তর্ক ছিল বঙ্গবন্ধু না জিয়া, কে মেজর জেনারেল জিয়া, কে আসলে স্বাধীনতার ঘোষক। এখন এই তর্কটা অন্যদিকে প্রবাহিত হবে যে বঙ্গবন্ধু আড়াল হয়ে যাবেন যদি আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সুযোগ না থাকে, সঠিক রাজনীতির প্রত্যাবর্তন না ঘটে, তাহলে এখন লড়াই চলবে স্বাধীনতার ঘোষক জিয়া ল ল ল সালাম, নাকি কি রিভোল্ট, রিভোল্ট অলি ল ল ল সালাম। এটা তো এখন একটা মুশকিলের মধ্যে। একটা জিনিস, মানে এটা এটা কি আসলে ইতিহাস নাকি রাজনীতি, নাকি এটা রাজনীতির রাজনীতি। কারণে কে পাল্টে দেওয়ার চেষ্টা? আপনি জি। দেখেন, যতদিন পর্যন্ত বিএনপি না হয়েছিল এবং জিয়া রহমান মারা না গিয়েছিলেন, ততদিন পর্যন্ত কিন্তু জিয়ার স্বাধীনতা ঘোষণা নিয়ে কোনো আলোচনা হয়নি। জি। উনি মারা যাওয়ার পর যেন মনে হলো এটাই ওদের রাজনীতি হয়ে গেল। আবার অলি আহমেদ যতদিন বিএনপির সঙ্গে ছিলেন অথবা বিএনপির জোটে ছিলেন, ততদিন পর্যন্ত কিন্তু ওনার এই প্রসঙ্গটা আসেনি। যিনি জি। ওই জোট থেকে বের হয়ে গেলেন, তখন তার তার নতুন জোটের নেতা এটা নিয়ে আলোচনা শুরু করলেন। এই কথাটা আপনি মূল্যবান বলেছেন। আপনার মনে থাকতে পারে একটা তেলের ড্রামের তত্ত্ব বেরিয়েছিল, কোন ড্রামের উপর দাঁড়িয়ে নাকি স্বাধীনতার ঘোষণা হয়েছিল। সেই তত্ত্ব আজকে কালের গর্ভে হারিয়ে গেছে। তো কর্নেল ওলি তো টিকবেনই না, তার এই রিভোল্টের কাহিনীও টিকবে না। কিন্তু এটার মাধ্যমে মুক্তিযুদ্ধ এবং ইতিহাসকে বিকৃত তো শুধু নয়, অপমান করার যে চেষ্টা, সেটাই হচ্ছে দুঃখজনক। এবং দেখবেন আমাদের তরুণ প্রজন্ম এমনিতেই ধরেন আজকাল কেউ পড়াশোনা করে না, খালি ওরা বলে নয়, কেউই পড়ে না, ইতিহাস জানেও না, এই সামান্য ভিডিও টিডিও দেখেই একটা ধারণা নিয়ে নেয়। এই বিতর্কটা যদি চাউর করে দেওয়া যায় এবং চলো থাকে আগামী 20-25 বছরের রাজনীতিতে, এইটা নিয়ে দেখবেন একটা কুতর্কে আমাদের বাঙালিদের আরো শক্তিক্ষয় হবে। আমি মনে করি কি কর্নেল ওলির মতো মানুষের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা অন্যায়। এটাই তার, এটাই তার সীমানা এবং এটাই তার আপনার, এটাই তিনি, এর বাইরে কিছু বলার নেই। আচ্ছা, আমাদের এখানে এখন নির্বাচন তো ঘনিয়ে এসেছে, নির্বাচনের এক সপ্তাহ নাই আর মাঝখানে। তো নির্বাচনের প্রচারণা, আপনি তো দেশের বাইরে আছেন, নিশ্চয়ই যোগাযোগ টোগাযোগ হয়। নির্বাচনী প্রচারণা যে খুব একটু দেখছি আমি, কিন্তু অতটা না। মানে এমনকি আমাকে অনেকে এমন কথাও বলেছেন যে আমি দামি কিংবা রাতের নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরেও সাধারণের মধ্যে যে উত্তেজনা ছিল, প্রচারণা ছিল, আলোচনা ছিল, তার কিছুই যেন এবার দেখা যাচ্ছে না। তো এই যে দেখা না যাওয়া, এটা শুরুর থেকে আমি আবার আরেকটা জিনিস আপনাকে একটু মানে বলে বলার চেষ্টা করি। সেটা হলো যে জামাত কিন্তু মাঝখানে খুব আত্মবিশ্বাসী, তাদেরকে আমার আমার কাছে পার্সোনালি মনে হচ্ছিল তারা অনেক ভালো করছে, এরকম তারা বিশ্বাস করছিল। কিন্তু ইদানিং মনে হয় সে আত্মবিশ্বাসে একটু চিট ধরেছে। কেন আমি বলতে পারবো না। আপনার কি মনে হয় যে এই যে আত্মবিশ্বাসের চিট ধরা অথবা অন্য কিছু, এই কারণেই তারা এলোমেলো কথাবার্তা বলছেন? যেমন ওনাদের ইয়ের আপনার ওই যে আপনার ওনাদের যে আমির, তার যে এই টুইট নিয়ে যে আলোচনা হচ্ছে, টুইট হ্যাক হওয়া, তারপরে অলি আহমেদকে ঘোষণা করা, তারপরে এর মধ্যে দেখলাম আবার খালেদুজ্জামানকে
ক্যান্টনমেন্টে গার্মেন্টে ঢোকা নিয়ে একটা বাহার, এই সমস্ত গুলি কি ওই আত্মবিশ্বাসের ঘাটতির কারণে আপনার কাছে মনে হতে পারে? দেখুন, আত্মবিশ্বাসের ঘাটতি ধরার প্রথম কারণ হচ্ছে আপনার ভিত্তি। আপনি যদি মিথ্যার উপর দাঁড়ান কিংবা আপনি যদি ফেব্রিকেটেড কোনো কিছুর উপর দাঁড়ান, তাহলে তো অবশ্যই আপনার ভিত্তি নড়বড়ে হবে, তাই না? কারণ একটা কথা তো ইংরেজিতে বলাই আছে, ইফ ইউ স্পিক দ্য ট্রুথ ইউ নেভার হ্যাভ টু রিমেম্বার। আপনি যদি সত্য বলেন, যেমন আমি যদি আপনাকে লক্ষবার জিজ্ঞেস করি আপনার নাম কি, আপনি বারবারই বলবেন মাসুদ কামাল। কিন্তু আপনি যদি কোনো কারণে বলেন যে আমার নাম মাসুদ রানা, আমি আসলে কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা, তাইলে আপনার কিন্তু মনে থাকবে না, বুঝছেন? কিছুদিন পরে রাইট। আপনি বলবেন যে আমি আসলে মাসুদ রানা ছিলাম না, আমি কুয়াশা ছিলাম, কিংবা আমি দস্যু বনহুর ছিলাম। বারবার ভুল করবেন আপনি, কারণ আপনি মিথ্যা বলছেন। এখন যদি আত্মবিশ্বাসের চিড় ধরে, যদি ধরে, তার কারণ হচ্ছে আপনার হিসাবের কোথাও গন্ডগোল হচ্ছে। আপনি যেটা শুরুতে বললেন যে নির্বাচনের উত্তেজনা কিন্তু মানুষের ভেতর আমিও দেখছি না। যাদের সাথে আমার কথা হয় তারা মনে করে যে একটা, কিন্তু একটা আশ্চর্যের বিষয় হচ্ছে সবাই আশা করছে একটা নির্বাচন হোক, এই অস্থিতিশীল একটা বৈরী পরিবেশ থেকে আমরা মুক্তি পাই। বৈরী পরিবেশটা কেন বললাম আপনি খেয়াল করবেন, যে লোকগুলি কেবলমাত্র উপদেষ্টা কিংবা ক্ষমতায় আছে তারা ছাড়া আর কারো কাছ থেকে আপনি কিন্তু ললিত কোনো বাণী শুনবেন না, শান্তির কোনো কথা শুনবেন না। তারা সবাই কিন্তু হতাশ হয়ে গেছে। কোনটারে আমি আপনার এটা প্যারালাল আরেকটা কথা বলতে চাই, যেটা অনেকে আমাকে দোষারোপ করে যে আমি নাকি আহ লীগের অনেক সমালোচনা করি। আসলে দোষটা তো তাদের। আপনি একটা জিনিস খেয়াল করেন, যে জায়গাটা আমরা এসে দাঁড়িয়েছি, আমার যেটা এখন ভয় হচ্ছে, তারা না ডিজিটাল লিগে পরিণত হয়। তারা ডিজিটাল ওয়ার্ল্ডের উপর পুরো ভর করে আছে, তাদের সবকিছু ডিজিটাল। তারা মাঠে নাই, কিন্তু মাঠে কিন্তু আপনার ধরেন আপনার কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, আপনি মাঠে কেবল আপনার নামে থাকবেন এরকম তো না। আপনার সহযোগী অন্যান্যদের মাধ্যমে আপনি মাঠে থাকতে পারতেন। আপনি শত্রুকে বন্ধু বানিয়েও মাঠে থাকতে পারেন। আপনি বহুভাবে মাঠে থাকতে পারেন। কিন্তু আপনি যদি মাঠে না থাকেন, আপনি করেন মাঠের রাজনীতি, আপনি যদি ডিজিটালাইজড হয়ে যান, তাহলে কিন্তু আমার মনে হয় এই যে বলছেন না যে বিভ্রম, এই যে বিভ্রাট, কিংবা এই যে ভুল বোঝাবুঝি বা অস্থিতিশীলতা, নিজেকে বুঝতে পারছে না, এগুলোর কারণ কিন্তু এগুলো। এবং আরেকটা কারণ আমি মনে করি, সেটা হচ্ছে গণমানুষের মধ্যে বিএনপির একটা সমর্থন আছে। কারণ বিএনপি একটি রাজনৈতিক দল, আমরা পছন্দ করি না করি, বিরোধিতা করি, বিএনপি একটি রাজনৈতিক দল এবং বিএনপি দীর্ঘ সময় ধরে রাজনীতি করছে, এখনো করছে। এখন বিএনপি ফিরে আসার পরে জামাতের তো আসলে সুযোগ ছিল না ক্ষমতার ভাবার, কিন্তু তারা ভেবেছে এবং ভাবার পথটা অনেকটা প্রশস্ত করেছে। সেই জায়গায় যদি কোনো হিসাবের গন্ডগোল হয়, কারণ আমাদের দেশের যে হিসাবগুলো হচ্ছে সবগুলো কিন্তু দেশের বাইরের থেকে হচ্ছে এবং দেশের ভেতরে একটি চক্র করছে, সে জায়গায় আপনি খেয়াল করবেন। আমি এখানে প্রসঙ্গক্রমে বলতে চাই, একসময় যারা পান থেকে চুন খসলেই কথা বলতেন, যেমন আপনার আমাদের ওই যে মিজান সাহেব, যাকে আমি বকলেস মিজান বলি মানবাধিকারের, তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। শুনলাম বেচারা নাকি অপমানিত হয়েছে। এখন ঠিক আছে, বুঝলাম, বাড়ি থেকেও তো কয়েকটা কথা বলা যায়। তারপরে আপনারা দেখবেন সুলতানা লুলু কামাল, উনি লুলা হয়ে গেছে, উনার কোনো আওয়াজ নাই। তারপরে দেখবেন এই গোল টেবিল, রাউন্ড টেবিল, সব টেবিল বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়ে গেল? কোথায় গেলেন শাহাদিন মালিক? কোথায় গেলেন আপনার কি বলে যে ভদ্রলোকের নাম যেন কি, সুজন? এত এত অন্যায়, এত এত অত্যাচার, কোনো শব্দ করেন আপনার। এই যে দেবপ্রিয় বাবু প্রায় অর্থনীতির সবক দিতেন, হাসিনার সময় অর্থনীতি, শেখ হাসিনার সময় অর্থনীতি কোথায় যাচ্ছে, অধপতন কিভাবে হচ্ছে, তার রাতের ঘুম ছিল না। এখন তিনি কিভাবে ঘুমাচ্ছেন এটাই তো বুঝি না। এই যে আপনার নিশ্চুপ হয়ে যাওয়া, এবং এই যে সবাই ভয়ে নিশ্চুপ হয়ে গেছে, এটা কি সত্য? এটা তো সত্য না। তাদের তো ভয় পাওয়ার কারণ নেই, তারা তো জুলাইয়ের পক্ষে ছিলেন। তাহলে তারা কথা বলছেন না কেন? এই কথা না বলার পেছনে আপনি দেখবেন আরেকজন মানুষ খালি কথা বলছে। উনি আমেরিকা থেকে এসছেন, আলী রিয়াজ, আগেও এসেছিলেন, গিয়ে আবার এসছেন। উনি হ্যাঁ না ভোট এগুলি বলছেন, কিন্তু হ্যাঁ নাটা উনি ক্লিয়ার করছে না। আপনি ধরেন একজন কনেকে যদি জিজ্ঞেস করেন যে তুমি কি এই বরকে বিয়ে করতে রাজি আছো, সে হ্যাঁ বা না যে কোনো একটা বলতে পারে। এখন আপনি যদি বলেন যে তুমি বর, বরের দেবর, ভাসুর, এদের সবাইকে বিয়ে করতে রাজি আছো, এর মধ্যে একজনকে বিয়ে করতে রাজি আছো, হ্যাঁ বলবে না না বলবে? আপনি বলেন তো কি বলবে আচ্ছা, সে? এই আলী রিয়াজ সাহেবের এই যে আপনার ওনার আপনার কি প্রবর্তিত যে আপনার হানা নিয়ে যে ওনার আলোচনা এবং সনদ, এটার জন্য উনি সারা দেশে চরকির মতো ঘুরেছেন। উনি নিজে উপদেষ্টা পদমর্যাদার ব্যক্তি, ওনার সঙ্গে একজন সহকারী আছেন মিস্টার মনির হায়দার।
তারা সারা দেশে ঘুরছেন এবং ডিসি কে এবং সরকারি কর্মকর্তাদের মাঠে নামিয়ে দিয়েছেন, এবং তারা সবাই এই হারকে ভোট দিতে হবে এজন্য ওয়ার্কশপ পর্যন্ত তারা করছে, এবং ওয়ার্কশপে যারা অংশগ্রহণ করছে তাদেরকে অর্থ দেওয়া হচ্ছে। এই বাস্তবতায় এসে আমরা দেখলাম হঠাৎ করে নির্বাচন কমিশন বললো যে এটা করা যাবে না। হার পক্ষে প্রচারণা করলে আরপিওর একটা ধারা বলল 86 নম্বর ধারা, সেটা এটা হলো যে সরকারি কর্মকর্তা কর্মচারী যদি এর কাজ করে তাদের তাদের এটা দণ্ডনীয় অপরাধ হবে, এবং সে দণ্ড হলো মিনিমাম 1 বছরের কারাদণ্ড। তো এখন এই দণ্ডনীয় অপরাধ তো দেশের সমস্ত প্রশাসনের সমস্ত আমলারা এরই মধ্যে কয়েকদিন ধরে করে ফেলেছেন। আমার প্রশ্ন হলো এখানে দুটো। 1 নম্বর হলো এই আরপিও, এই যে ডিসি সাহেব ওনারাই তো আবার রিটার্নিং অফিসার, ওনাদের তো আরপিও মুখস্থ থাকার কথা। তো ওনারা যে একটা দণ্ডনীয় অপরাধ করলেন, এটা কি ওনারা গভর্নমেন্টকে বলতে পারতেন না এই কাজটা করা যাবে না, ঠিক না? কেউ বলতে পারলেন না। এবং তারা যেটা করলেন তাদেরকে জি। শাস্তি হবে না? এবং তারা যে এখানে যে বিপুল পরিমাণ ব্যয় করলেন একটা অন্যায় কাজের জন্য, এই ব্যয়ের টাকাটা কে দিবে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনি যেটা বললেন যে তারা কি বলতে পারতেন না বা তারা কি এই অবজেকশনটা দিতে পারতেন না। আপনার মনে আছে রাশিয়ায় ক্রুশচেভ ছিলেন একজন বিখ্যাত মানুষ। হ্যাঁ, তো ক্রুশচেভের সময় ক্রুশচেভ বক্তৃতা দিচ্ছে ওনাদের পলিট ব্যুরোর বিশাল মিটিং এ। তো ক্রুশচেভ বলছে স্টালিনের জন্য আমরা অনেক সত্য কথা বলতে পারিনি, স্টালিন যদি আমাদেরকে ভয় না দেখাতো আমরা অনেক কথা বলতে পারতাম। পেছন থেকে একজন মৃদু গলায় বলছে যে বলেন নাই কেরে। তো উনি বক্তৃতা থামিয়ে বলছে, বাহ, এই কথাটা কে বলেছেন, একবার দাঁড়ান। দাঁড়ায় না। তখন উনি বলছে, আমি আপনাকে নির্ভয় দিচ্ছি, আপনার কোনো অসুবিধা হবে না, আপনি দাঁড়ান। তবুও দাঁড়ায় না। তারপর বলছে, আমি এই সবার সামনে শপথ করে বলছি আপনার চুলও কেউ স্পর্শ করবে না, আপনি একটু দাঁড়ান। উনি তখনও দাঁড়ায় না। তখন ক্রুশচেভ হেসে বলল, এবার আপনি টের পাইছেন আমি কেন স্টালিনের সময় দাঁড়াইনি। বুঝছেন? এখন এরা বলবে কেন? এত বলবে না, এরা বলার জন্য জন্মগ্রহণ করে নাই। এবং আমাদের আমলাতন্ত্রটা, আমলা তো খারাপ কিছু না, পরীক্ষা দিয়ে মেধাবী মানুষরা আমলা হয়, দেশের সেবা করে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের আমলাতন্ত্রের ব্যাকবোনটাও অনেক আগে ভেঙে দেওয়া হয়েছে। আমার কাছে যেটা মানে মজার মনে হয় বা আমার কাছে যেটা কৌতূহলের মনে হয়, ঠিক আগের যেই বিদায়ী সরকার, যেটাকে আমরা বলি যে দেশত্যাগ বা পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে বা চলে গেছে, তাদেরকে যেই যেই দোষারোপ করা হতো দোষগুলিতে, সেগুলো একই জিনিসের পুনরাবৃত্তি হচ্ছে। আপনার একই জিনিসের পুনরাবৃত্তি হচ্ছে এবং একই ভাবে প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে। সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, আমাদের তো সময় কম, আমি সংক্ষেপে বলি, সবচেয়ে ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে এই কারণে আমাদের একটা কথা মনে রাখতে হবে মাসুদ ভাই, দীর্ঘ সময় ধরে আপনি যদি মানে রঙের কোনো পাত্রে পড়ে যান এবং সেই রঙের আকার ধারণ করেন, ধোয়ার সাথে সাথে আপনার আসল কালার বেরিয়ে আসবে। এত বছর আমেরিকায় থেকে, আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে, খাঁটি গণতান্ত্রিক একটা সমাজ থেকে বেরিয়ে কেউ যদি এরকম করতে পারে, আপনি কি মনে করেন এই বাঙালি জাতির আসলে কোনো ভবিষ্যৎ আছে? আমি এই দেশে ধরেন পেন্সিল দিয়ে ভোট দিই, কাঠ পেন্সিল দিয়ে, কারণ ওরা জানে পেন্সিলের দাগ কেউ মুছবে না। আমাদের আঙুলে কোনো ধরনের অনেপনীয় কালি লাগানো হয় না, কারণ কেউ দুবার ভোট দিতে পারবে না। এই জায়গা থেকে গিয়ে আমি যদি কোনো একনায়ককে সমর্থন করি, কোনো সাম্প্রদায়িক দলকে সমর্থন করি, কোনো অন্ধত্বকে সমর্থন করি, তাহলে তো আমার গণতন্ত্র চর্চা আসলে হয় নাই। আমি লোভ সামলাতে পারছি না একটা ছোট্ট কথা বলার আপনার। রবীন্দ্রনাথ তার ভ্রাতুষ্পুত্রকে, আহমেদাবাদ থাকতেন তিনি তখন, আহমেদাবাদ তিনি পাঠিয়েছিলেন আমেরিকায় কৃষি বিজ্ঞান পড়ার জন্য। ওই ছেলে ক্লাস করে আইসেই রবীন্দ্রনাথের লম্বা লম্বা চিঠি লিখতো, আর ওই চিঠির মধ্যে খালি কান্নাকাটি, দেশে চলে যাবে। তো রবীন্দ্রনাথ বিরক্ত হয়ে তাকে একটা চিঠিতে লিখছিল যে তোমাকে আমি শুধু কৃষি বিজ্ঞান পড়ার জন্য পাঠাই নাই, তোমাকে পাঠিয়েছি ওই দেশের সমাজ জানার জন্য, ডেমোক্রেসি জানার জন্য, উন্নয়ন জানার জন্য, মেশার জন্য। সেটা না পারলে তুমি কালকের ফ্লাইটেই ফিরে চলে আসো। আমার এই কথাটা বলতে ইচ্ছা করছে এদের সম্পর্কে। এরা শুধুই থেকেছে, কিন্তু থেকে ভেতরে কিন্তু অটোক্রেট হিসেবে বড় হয়েছে, যার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। সরকারি যন্ত্রকে এইভাবে ব্যবহার করে, তাহলে ওখানে বললেই হতো যে হ্যাঁ ভোট দিতে হবে অথবা যাবেন না, নাটা যাবেন না হবে, হ্যাঁ অথবা যাবেন না। সেটা না বলে আপনি বলছেন হ্যাঁ আর না। তো ভাই আমার তো না বলার অধিকার আছে, তাই না? নাতে যদি
500-1000 ভোটও না পড়ে, আপনি নিজেই তো মুখ দেখাতে পারবেন না।